দর্শক, একদিন আগে আমরা এনসিপির ২৪ দফা ইস্তেহার শুনেছি, নতুন বাংলাদেশের ইস্তেহার। সেই ইস্তেহারে নানা ভালো ভালো কথা শুনেছি। ২৪টা পয়েন্ট, বেশ ভালো ভালো পয়েন্ট। কিছু পয়েন্ট বিতর্কের জন্ম দিবে, কিন্তু সামগ্রিক অর্থে কিছু নির্দিষ্ট কিছু পয়েন্ট বাদ দিয়ে ভালো ভালো কথাই তারা বলেছে। সেই কথাগুলো যদি বাস্তবায়ন হয়, যদিও সেই ভালো ভালো কথাগুলোর মধ্যে অনেক বেশি কথা, বেশিরভাগ কথাই আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, আমাদের আইনে বিদ্যমান রয়েছে, শুধুমাত্র বাস্তবায়িত হয় না, সেটাই আমাদের ঘাটতি। কিন্তু সেই ভালো ভালো কথাগুলো, ভালো ভালো কথার ফুলছুরিগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে সমাজ পরিবর্তিত হবে, এটা বাস্তবতা। কিন্তু সবসময়ই আমরা বিভিন্ন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচনের সময় যে নির্বাচনী ইস্তেহার পায়, সেই ইস্তেহার কি তারা 5 বছরে পূর্ণ করে, কিংবা সেই ইস্তেহার অনুযায়ী কি তারা চলে? নির্বাচনের সময় ভালো ভালো কথা সবার মুখ থেকেই শুনি। ভোট প্রত্যাশার জন্য অনেক ভালো কথা, অনেক অভিনয় আমরা দেখি। ভোটের সময় নেতাদেরকে পাঞ্জাবি পরতে দেখি, টুপি পরতে দেখি। তারা সাচ্চা মুসলমান হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে, আমি ইমানদার মানুষ, ধর্মের পথের মানুষ, সুতরাং আমি কোনো খারাপ কাজ করব না, আমি আল্লাহকে বিশ্বাস করি, মানে নীতির পথে থাকব। কিন্তু ভোট শেষেই আমরা ভিন্ন চিত্র দেখি। টুপি মাথায় দিতে যেমন ভোটের সময় দেখি, ভোটের প্রচারে যেমন দেখি, তেমনি কালো কালো কাপড়ে পেঁচানো মাথাও ভোট কিংবা ভোটের আগে আমরা এদেশে দেখেছি, নারীদের ক্ষেত্রে, নারী নেত্রীদের ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে পলিটিক্যাল দলগুলোর মধ্যে ধর্মকে বিক্রি করা, ধর্মকে শো অফ করা এবং ধর্মকে শো অফ করে রাজনীতি করার, ধর্মভিত্তিক দল না হয়েও ধর্মকে শো অফ করে রাজনীতি করার ব্যাপারগুলোও দেখেছি, এক ধরনের আস্থা অর্জন করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের। এটা এক ধরনের ধোঁকা। সেই ধোঁকাগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে। কিন্তু এনসিপির বেলাতেও কি সেটা বলা যাবে? না, বলা যাবে না, কারণ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেহেতু বলছে, তাদের উপরে আমাদের আস্থা রাখাই উচিত। কিন্তু কতটা আমরা আস্থা রাখতে পারছি? 5 আগস্ট আমরা যখন পালন করছি কিংবা করলাম, তখন 1 বছর পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছেন, তাদের উপরে আমরা কতটা আস্থা রাখতে পারছি, সেটা বলার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে এনসিপির যে আন্দোলন, আগামী তরুণদের যে নতুন বাংলাদেশের ইস্তেহার, সেখানে 24 দফা আসলো, কিন্তু সেই 24 দফার মধ্যে একটি দফাও নেই বাংলাদেশের সংস্কৃতি নিয়ে, বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে, বাংলাদেশে বাংলার 1000 বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা নিয়ে তাদের একটি কথাও নেই। সাংস্কৃতিক ক্ষেত্রে তারা কি করবে, সেটা নিয়ে একটি কথাও নেই। তার মানে কি তারা চায়, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে? তেমনটাই কি আমরা ভেবে নেব? যদি তেমনটা ভেবে নিই, তাহলে কি খুব বেশি অপরাধ হবে? যেহেতু তাদের 24 দফার মধ্যে সংস্কৃতি নেই, সংস্কৃতিকে তারা এতটাই গুরুত্বহীন ভাবছে। কেন ভাবছে? কোন প্রেক্ষাপটে ভাবছে? শুধু কি তারাই ভাবছে, নাকি অন্য রাজনৈতিক দলগুলোও ভাবছে? সেগুলো নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপির 24 দফা নতুন বাংলাদেশের ইস্তেহার। সেখানে তারা নতুন সংবিধানের কথা বলল, সেখানে অনেক কথা বলেছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে, বেশ কিছু ব্যাপার হয়তো হবে না, কোনোভাবেই এ দেশে হবে না। কিন্তু তা বাদ দিয়ে যে অন্তত 20টা ব্যাপার বেশ ভালো। সেনাবাহিনীকে আধুনিকরণ করার কথা যেভাবে বলেছে, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছে যে টার্মসের কথা তারা উল্লেখ করেছে, সেই টার্মস বিষয়ে অনেক দলের শীর্ষ নেতারা জানেই না। খুবই স্বাভাবিক, তারা তরুণ না, আজকের মানুষ না, তারা আজকের পৃথিবীর অনেক টার্মসই তারা জানবে না কিংবা ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। এখানে খুব একটা দোষের কিছু দেখছি না। কিন্তু তারা যখন এই 24 দফা ইস্তেহার ঘোষণা করলো, তখন অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম যে কারা কি বলল, কোন কোন বিষয়গুলো তুলে আনলো, সেগুলো একটু চোখ বুলিয়ে নিয়ে তারপরে সংস্কৃতির প্রসঙ্গে যায়। তারা বলল, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, ন্যায় বিচার ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, টেকসই উন্নয়নের জন্য শিক্ষানীতি,
কল্যাণমুখী অর্থনীতি, গবেষণা ও উদ্ভাবন, তথ্য প্রযুক্তি বিপ্লব, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, সার্বজনীন স্বাস্থ্য, জনবান্ধব পুলিশ, তারুণ্য ও কর্মসংস্থান, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, নগরায়ন, পরিবহন ও আবাসন প্রকল্প, বাংলাদেশপন্থী পররাষ্ট্র নীতি, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার, ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, শ্রমিক কৃষকের অধিকার, জলাশয় সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল। এমন কোনো বিষয় নেই যা তারা আনেনি, যদিও তাদের এই কথাগুলো ভালো ভালো কথাগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন পুলিশকে স্বাধীন করা, পুলিশকে জনবান্ধব করা। সেখানে প্রশ্ন উঠেছে, বিতর্ক উঠেছে যে সেই পুলিশকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাদের পদযাত্রায় পুলিশ যেভাবে পাহারা দিচ্ছে, হাজার হাজার পুলিশ যেভাবে নিয়োগ করা হচ্ছে, সেটা কোনোভাবেই কোনো সুস্থ কর্মকাণ্ড হতে পারে না, সেটা সরকার করতে পারে না, দল হিসেবেও তারা এটা করতে পারে না। এটা কারণ এটা একেবারে স্পষ্ট বৈষম্য। বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে যখন কথা বলা হচ্ছে, তখন তাদেরকে নিয়ে আলোচনা রয়েছে যে বিচার বিভাগে মব সৃষ্টি করার উদাহরণ তারাই তৈরি করেছে, সুপ্রিম কোর্ট অঙ্গনে গিয়ে মব সৃষ্টি করে বিচারপতিদের সরিয়ে দেওয়ার ঘটনা তারাই ঘটিয়েছে। এরকম বহু সমালোচনা রয়েছে, কিন্তু ওই সমালোচনাগুলোর দিকে যেতে চায় না। আজকের তরুণ বহু ভুল তারা করতেই পারে, কিন্তু এই যে 24 দফা তারা দিল, এই 24 দফার মধ্যে একটি দফার একটি অংশ জুড়েও কোথাও নেই সংস্কৃতির কথা। বাঙালির হাজার বছরের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি দিয়েই বাঙালি সমৃদ্ধ সারা বিশ্বে। সারা বিশ্ব থেকে গবেষকরা বাংলাদেশে আসেন লালন নিয়ে গবেষণা করতে, বাংলাদেশের লোকজ শিল্প, লোকজ ঐতিহ্য নিয়ে, লোকজ গান নিয়ে, ফোক গান নিয়ে গবেষণা করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। লালন এক কি বলবো, পৃথিবী বিখ্যাত এক দার্শনিক বলা যায়, যে দার্শনিক মানবতার কথা বলেছেন, মানব ধর্মের কথা বলেছেন, ধর্মে ধর্মে বিভেদের বিরুদ্ধে কথা বলেছেন। সেই মানবতা যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, তাহলে সেই সমাজটা অসাধারণ একটা সমাজ হবে, এটা বিশ্ব মেনে নিয়েছে। তখন সেই রকম বাস্তবতায় এই হাজার বছরের সংস্কৃতি, ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে এহেনও কোনো কিছু নেই যা বাংলা সংস্কৃতির মধ্যে নেই। সেই বাংলা সংস্কৃতি নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে, সাংস্কৃতিক চর্চা নিয়ে, নাটক নিয়ে, গান নিয়ে, সিনেমা নিয়ে, পুতুল নাচ নিয়ে, যাত্রাপালা নিয়ে একটি কথাও নেই। অর্থাৎ বাংলাদেশের কালচারাল যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা কোনোভাবেই সচেতন না। তারা এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গিয়েছে। সেটা কি ইচ্ছাকৃত? এত 24টা দফা তারা পেশ করলো, সেখানে 25 দফা হতে পারত, সংস্কৃতিটা আসতে পারত, 25 দফা হতেই পারত, হলো না কেন? প্রশ্ন হচ্ছে, না হওয়ার পেছনে কি অসচেতনভাবে এটা বাদ পড়ে গেছে? আমি অন্তত বিশ্বাস করতে চাই না যে অসচেতনভাবে বাদ পড়ে গিয়েছে, কারণ এটা নিয়ে তারা প্রচুর গবেষণা করেছে, বহু জনের সঙ্গে বসে এগুলো ঠিকঠাক করেছে। তো ঠিকঠাক যেহেতু করেছে তারা, এই যে বহু অংশীজনের সঙ্গে বসেছে, সেই বহু অংশীজনের মধ্যে কেউই সংস্কৃতির পক্ষে কিংবা বাংলা সংস্কৃতির চর্চা, নাটক, গান, সিনেমা এই চর্চাগুলোর পক্ষে নয়। অনেকে অভিযোগ করেন যে তারা যে জোটের সঙ্গে এখন যাদেরকে নিয়ে তারা জোট গঠন করতে চাইছে, তারা তো এগুলোর সম্পূর্ণ বিরুদ্ধে। তারা নাচ, গান, নাটক, সিনেমা এগুলোর সম্পূর্ণ বিরুদ্ধে। এগুলো থামিয়ে দিতে চায়। এই আলোচনা যখন হয়, তখন কিন্তু আমরা দেখি জামাতের মহাসমাবেশে সেখানে কিন্তু নাটক হয়, সেখানে তারা নাটক মঞ্চস্থ করে। জামাতও নাটক মঞ্চস্থ করে, নাটকের মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করে। সে যে মেসেজই দিক, নাটকের মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করে। জামাতেরও সাংস্কৃতিক গানের দল রয়েছে, জামাতের বেশ কিছু সংগঠন রয়েছে, তারা গান চর্চা করে। হতে পারে যে কোনোভাবেই হোক, সে গান বাদ্য বাজিয়ে গাচ্ছে কিভাবে গাচ্ছে সেটা পরের কথা, নাটক তো করছে। যদি অভিনয় হারাম হয়, নাটক যদি হারাম হয়, তাহলে জামাত নাটক করছে কেন, সেই প্রশ্নটা আসছেই। সুতরাং তারা যে
বলয়ের মধ্যে থাকছে কিংবা যে বলয়ের মধ্যে আছে সেই বলয়ের সবথেকে শক্তিশালী দল জামাতও তো নাটক করছে, তাহলে কেন তাদের এই ইস্তেহার থেকে সংস্কৃতির ব্যাপারটা একেবারেই উপেক্ষিত হলো? এই উপেক্ষার ঘটনা শুধুমাত্র এনসিপির দৃষ্টিকোণ সেটাও কিন্তু আমরা মনে করি না। যাদের কাছে আমাদের সব থেকে বেশি প্রত্যাশা ছিল, যারা দাবি করে যে স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন তাদের সব থেকে বড় অর্জন, সেই আওয়ামী লীগ সরকারের আমলেও সাংস্কৃতিক অঙ্গনটাকে সব থেকে উপেক্ষিত অঙ্গন মনে হয়েছে। কিন্তু সংস্কৃতি কর্মীদের, ব্যক্তিগতভাবে আমারও মনে হয়েছে, তারা প্রতিনিয়ত প্রতিটা বাজেটে সাংস্কৃতিক খাতে বাজেট কমিয়েছে, কিন্তু যে খাতে বাজেট বাড়ালে তারা মনে করেছে যে আমার ভোট বাড়বে, আমার ভোট ব্যাংক তৈরি করা, সেই ভোট ব্যাংক তৈরি করার জন্য তারা কখনো কখনো সাম্প্রদায়িক শক্তির পেছনে লগ্নি করেছে। সেই কাজগুলো তারা করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড এরশাদের আমলেও যে বেগবান সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল, পথনাটক বাংলাদেশে একটা ঐতিহ্য হয়ে উঠেছিল, পথনাটক একটা প্রতিবাদের শক্তি হয়ে উঠেছিল, পাড়ায় পাড়ায় সব জায়গায় থিয়েটার হতো, মঞ্চ হতো। এখন কোথায় নাটক হয়? এখন কি আওয়ামী লীগের আমলেই আমরা দেখেছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য পুলিশের পেছনে কুকুরের মতো ছোটা লাগে একটা অনুমতির জন্য। পুলিশ অনুমতি দেবে, তারপরে দয়া করে পুলিশ অনুমতি দেবে, তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, একটা গানের অনুষ্ঠান করা যাবে, একটা নাটকের অনুষ্ঠান করা যাবে। যাত্রাপালা তো শেষ হয়ে গেছে। অর্থাৎ এই ধ্বংসের সূচনা কিন্তু যাদের কাছ থেকে এই সাংস্কৃতিক কর্মীরা সব থেকে বেশি প্রত্যাশা করেছিল তখন থেকেই হয়েছে। সুতরাং এটা তারই ধারাবাহিকতা অনুসরণ করছে কিনা এনসিপি, যে তারা একটু কমিয়ে দিয়েছিল, আমরা পুরোপুরি একেবারে মানে আউট করে দিলাম, একেবারে বাদ দিয়ে দিলাম। ব্যাপারটা কি তাই? সেই দিকেই এগোচ্ছে? তাহলে বাংলার হাজার বছরের সংস্কৃতির কি হবে? যারা নাটক, সিনেমা, গান, যাত্রাপালা এগুলো করে, যারা চিত্রশিল্পী, ছবি এঁকে যারা জীবনযাপন করেন, যাদের পেশাই এটা, যারা মহান মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা, যারা মাঠে যুদ্ধ করেছে, তাদের পরেই সব থেকে বেশি ভূমিকা যাদের দেখা হয় সেই সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক চর্চা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পথে পথে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উজ্জীবিত করা, এই ঘটনাগুলো মুক্তিযুদ্ধে একটা অসাধারণ বিষয় সৃষ্টি করেছিল এবং সারা বিশ্বে সেটা প্রমাণিত হয়েছিল। মুক্তিযোদ্ধাদের মানে বাংলাদেশের জন্য সুদূর প্রবাসে কনসার্ট করার ঘটনা আমরা দেখেছি, সেটা মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের জনমত গঠন করার জন্যই। সেই শক্তিটাকে, সেই যে বড় শক্তি, সেই শক্তিটাকে কি উপেক্ষিত রাখতে চায়, উপেক্ষা করতে চায় এনসিপি, আগামীর তরুণরা? সেটা একটা বড় প্রশ্ন। আবার যদি জুলাই আন্দোলনের কথাও ধরি, জুলাই আন্দোলনের শেষ দিকে এসে সবথেকে বড় শক্তি হয়ে উঠেছিল সাংস্কৃতিক কর্মীরা। সাংস্কৃতিক কর্মীরা যখন মাঠে নেমে এসেছিল, নানাভাবে কথা বলছিল, গান গাইছিল এবং সঙ্গীত শিল্পীরা বিভিন্ন দিকে মুভমেন্ট করছিল, সেইটা কিন্তু একটা মাস পিপলের কাছে আলোড়ন তৈরি করেছিল। কারণ আমি যদি ধরি যে মোশাররফ করিমের মতো একজন মানুষ যখন ক্যামেরার সামনে এসে বলে যে আমি সহ্য করতে পারছি না, আমি অস্থির হয়ে পড়েছি, আমি আর ঘরে থাকতে পারলাম না, তাই বেরিয়ে আসলাম, যখন এই কথা বলে, তখন কিন্তু 100 জন মানুষ, 1000 জন মানুষ, 1 লক্ষ মানুষ, তার যারা অনুসারী, তারা কিন্তু প্রভাবিত হয়। এভাবেই সাংস্কৃতিক কর্মীরা প্রভাবিত করেছে। বাঁধন, চিত্রনায়িকা বাঁধন যেভাবে ক্যামেরার সামনে এসে বৃষ্টিতে ভেসে চিৎকার করে কান্নাকাটি করেছে, সেটাও তো তার কোনো কোনো অনুসারীকে প্রভাবিত করেছে। যারা গান গেয়েছে, গানের শিল্পী, যারা নাটকের শিল্পী, পরিচালক কিংবা অভিনয় শিল্পী, নাট্যকার, তারা যারা মাঠে নেমে এসেছে, এখনও যারা নিজেদেরকে অ্যাক্টিভিস্ট, জুলাই যুদ্ধের অ্যাক্টিভিস্ট হিসেবে নানাভাবে দাবি করে এবং অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছে, তারাও তো হতাশ হবে। তাদেরকেও তো হতাশ করলেন আপনারা। যে শিল্পীরা আপনাদের পক্ষে ছিল, তাদের জন্য আপনারা কি ভাবছেন? যদিও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা আপনাদের নেই আপাতত, কিন্তু আপনাদের ভাবনাটা তো একটা বড় ব্যাপার, যে আপনারা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ভাবছেন। সবাইকে নিয়ে ভাবাটা শিখতে হবে। কারণ আপনারা যেভাবে বিভিন্ন সমাবেশে হিংসা ছড়িয়ে দেন,
বিভিন্ন কিছুর কবর রচনা করতে চান, মূলোৎপাটন করতে চান, সেই ভাষাগুলো পরিহার করে যদি আপনি শিল্পের ভাষায়, সংস্কৃতির ভাষায়, কাব্যের ভাষায়, উপন্যাসের ভাষায় কথা বলতে শেখেন, তাহলে মানুষের যে আত্মার সম্পর্ক, সেই আত্মার সম্পর্কটা বেড়ে উঠবে। মানুষ মানুষকে আর শত্রু ভাববে না, কেউ কাউকে পরাজিত করার চেষ্টা করবে না। একটা দ্বন্দ্ব, একটা প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা থাকবে হচ্ছে সুস্থ প্রতিযোগিতা। অসুস্থ প্রতিযোগিতা, কারো বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে নিজেকে উঁচু ভাবা, এই প্রতিযোগিতা থাকবে না। আশা করি ব্যাপারটা আপনাদের দৃষ্টিগোচর হবে এবং পরবর্তী ভাবনায়, পরবর্তী সংশোধনীতে এই ব্যাপারগুলো আসবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।